বক্তাদের কথা, এবং ওনারা তো অনেক কিছুই কাভার করেছেন। সুহান রেজওয়ান বলেছেন কিভাবে সীমান্ত পার হতে হয়, যখনই বৃত্ত থাকে বৃত্তের বাইরেই কিন্তু দিগন্ত। আমরা শুনলাম ফিরোজ ভাই উনি যে কথাগুলো বললেন তার মধ্যে যে রাজনৈতিক অনেক ব্যাপারগুলো ছিল, এখানে যে জটিলতাগুলো ছিল সেটা কিভাবে তাজউদ্দিন আহমেদ উত্তরণ ঘটালেন, এবং তার মধ্যে যে রাজনীতি মনস্কই শুধু ছিলেন না, একটা জাতির রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার জন্য তার যে গুণাবলীগুলো ছিল তার ব্যাখ্যা করলেন। এবং তার মধ্যে তাজউদ্দিন আহমেদের ভেতরে গভীর ষড়যন্ত্রের কথাটা কেন হচ্ছে, কারা এই ষড়যন্ত্রগুলো করে এই জাতিটাকে ক্ষতিগ্রস্ত করছে সে সম্বন্ধে অনেক ধারণা দিলেন। তো এত বড় এত সুন্দর মানে তাজউদ্দিন আহমেদকে জানার জন্য যে উপাদানগুলো ওনারা আমাদের মধ্যে শেয়ার করলেন। তো এরপরে আমার মনে হয় আমি ওনার রাজনীতির ব্যাপারটা খুব একটা আলোকপাত করবো না, আমি বলবো যেহেতু এখানে আমার খুদের ভাই বোনরা আছেন, এখানে প্যারেন্টসরা আছেন, শিক্ষক আছেন, তাদের সকলের জন্যই। আর আমি এটা বলার আগে একটু ধন্যবাদ জানাই যে বিশেষত আফসানা বেগম, এবং যিনি অনেকখানি ইন্সপায়ার্ড হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মইদুল হাসান কাকু, উনি উৎসাহ দিয়েছিলেন আফসানা বেগমকে যে হ্যাঁ তুমি এটা করো। এই আজকের অনুষ্ঠানটার এই যে ফসলটা আমরা পাচ্ছি এই দুজনের একটা মেলবন্ধনে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি ছোটবেলায়। আমরা জানি যে চাইল্ড সাইকোলজিতে বলে যে বাচ্চা হবার পর, এখন তো ধরেন নিউরো সায়েন্সে দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার আগে মাতৃগর্ভে বাচ্চা আসার আগে মা যদি রিল্যাক্স না থাকেন, ধরেন বাচ্চাটা তখনও কিন্তু মাতৃগর্ভেই আসেনি, মা যদি রিল্যাক্স না থাকেন তাহলে কিন্তু ওই যে বলে যে আমাদের পবিত্র কোরআনে আছে যে ক্ষেত্র, আমাদের যে মুখ, মাদার্স মুখ, একটা ক্ষেত্র। তো একটা ক্ষেতের মধ্যে যদি আমরা একটা বীজ দিতে যাই তার আগে ক্ষেতটাকে কি দিতে হয়, সার, গোবর, খোল, জৈব সার দিয়ে পানি সব কিছু দিয়ে তৈরি করার পর তারপর আপনি বীজটা দিলে ফসলটা ভালো হবে। ঠিক তেমনি একটা শিশুর গড়ে ওঠার আগে মায়ের ভূমিকাটা বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট, যে মা যাতে সেই পরিবেশটা মাকে যদি দেয়া হয় বাচ্চা কিন্তু বেড়ে ওঠে ভালোভাবে, শুধু শারীরিক না মানসিকভাবেও। তো এই পরিচর্যাগুলোর মধ্যে দিয়ে যে বাচ্চাটা জন্ম হয় তারপরে প্রথম 5 বছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন দেখা যাচ্ছে যা কিছু, ধরেন আপনার বয়স 30, হঠাৎ করে আপনি কোনো কিছুতে কারণ ছাড়া ফট করে রেগে ওঠেন, তারপরে আবার ঠান্ডা হয়ে যান, অথবা আপনি মানুষকে বিশ্বাস করতে আপনি একটু দ্বিধাগ্রস্ত থাকেন, কিংবা কোনো একটা কাজে একটা চিন্তা পেয়ে বসলো তো বসলোই, আপনি ওটা নিয়ে আচ্ছন্ন থাকেন। এখন আমরা জানি মনোবিজ্ঞানে বলে এটার একটা বড় কারণ হচ্ছে ওই শৈশবের 5 বছরে আপনার সাথে যেভাবে আপনার বাবা মা, তারা হচ্ছে প্রথম অভিভাবক, কি সম্পর্কটা স্থাপন করেছিল ওই শিশুর সাথে। শিশুর সাথে যদি ধরেন আপনি টিভি দেখা দিয়ে, আগে তো তখন টিভি, এখন মোবাইল, ব্যস্ত, বাচ্চা আসলো ধমক দিয়ে এখন আসিস না, তো বাচ্চার মধ্যে তো ইমপ্রিন্টটা হয়ে গেল, ও অধৈর্য হওয়া শিখলো, মনোযোগী হলো না, এই অথবা তার ভিতরে একটা অতৃপ্তি রয়ে গেল, এগুলো কিন্তু ডিপ সাবকনশিয়াসে অবচেতন মনে ঢুকে যায়। তো তারপরে অনেক বড় হওয়ার পরে অনেকে আপনি যদি আপনাকে পর্যবেক্ষণ করেন, আচ্ছা আমি এই কাজটা কেন করি, এই অভিভূতিটা আমার কেন হয়, জাস্ট ট্রাই টু গো ব্যাক টু ইউর চাইল্ডহুড, দেখবেন যে ওটার কিন্তু অনেক কারণ কিন্তু ছোটবেলায় ওই সময়টার মধ্যে কিন্তু অলরেডি স্ট্যাবলিশ। তো তাজউদ্দিন আহমেদের কথা আমি জানতে চাইতাম, আচ্ছা আব্বু যে উনি যে এত সুশৃঙ্খল, আর আমাদেরকে শেখাতেন যে আব্বুকে আমরা যতটুকু, আব্বুই বলতাম, যতটুকু পেয়েছি অল্প সময়,
কিন্তু প্রতিটি মুহূর্ত কিন্তু খুব কোয়ালিটি টাইম ছিল আমাদের। মানে আমি সারা জীবন ধরেন তার সাথে অনেক কিছু স্মৃতি নিয়ে আমি দিন কাটিয়ে দিতে পারবো, কারণ ওগুলো অনেক হাজার সময়ের চেয়ে আমার কাছে মূল্যবান, কারণ those were the quality times। পরে আমি আমাদের গ্রামের বাড়ি দরদিয়া, যেখানে ওনার জন্ম, আমি আমার দাদিকে দেখে কিছুটা বুঝতে পারলাম। আমার দাদি একদিকে তখন তো গজারি বন, শাল মহুয়া গজারি বিশাল বন, সেখানে তখন বাঘ আসে, নেকড়ে বাঘ আসে। ইনফ্যাক্ট আমার দাদা, যিনি দাদা একমাত্র ছেলে আমার দাদার বাবা ও ইব্রাহিম খান, উনিও একমাত্র ছেলে। উনি কিন্তু এই মানুষ খেকো বাঘ মারতে যেই বাঘের কামড়ে 17টা কামড়ে জ্ঞানহীন হয়ে মারা যান। তো এই ওই তাহলে সেই ঘন বনের মধ্যে বাঘ শিকার করছেন, চারিদিকে প্রকৃতি, শীতলক্ষা নদী, আর ওখানে আমার দাদির জন্ম। দাদি উনি করতেন কি, আমি গ্রামের মানুষ, আমার ফুপুদের কাছে শুনেছি যে যখন বাঘ এসে ছাগল নিচ্ছে, ছাগল একদিকে বাঘ টানে আর আমার দাদি আরেকদিকে ছাগল টানতো। মানে এটা খুব ছোট ঘটনা, বিশাল, এখানে একটা সাহসের ব্যাপার আছে, ভীষণ সাহসের ব্যাপার আছে। আর আরেকটা হলো, আমার বাবা যখন ব্রিটিশ বিরোধী শিক্ষা আন্দোলনে তখন উনি যুক্ত হয়ে ঠিক করলেন যে আইএ পরীক্ষা দিবেন না, উনি ম্যাট্রিকে 12 স্ট্যান্ড করেন সেন্ট গ্রেগরি থেকে, তো খুবই মেধাবী ছাত্র। তো 12 স্ট্যান্ড, তো দেখেন আমার দাদি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে অত লেখাপড়াও করেনি, কিন্তু যখন আমার বাবা গেলেন কলেজ ছুটিতে, আমার দাদি একটা বড় রামদাও নিয়ে বসে আছে, বলে তাইজুদ্দিন, তুই যদি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা না দিবি, তুই আমার এক কোপ দিয়ে আমায় রাখা। এই কথা শুনে আমার বাবা পরীক্ষায় বসলেন। তবে এখানে মায়ের একটা অনেক অনেক বড় ভূমিকা একটা শিশু গড়ে ওঠার পেছনে। আরেকটা আছে আব্বুর কাইন্ডনেস। আব্বু ভীষণ পশু পাখিকে ভালোবাসতেন। আমি এই মমত্ববোধের কথাটা বলছি কেন, একটা মানুষ হঠাৎ করে, আমি বলবো যে 20-25 বছরে হঠাৎ করে, অথবা আমি বলবো 30-40 বছরে হঠাৎ করে কিন্তু চরিত্রকে বদলানো যায় না, এটা কিন্তু ধাপে ধাপে ধীরে 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 ওই অবস্থানে যেতে হয়। তো এই চরিত্রটা গড়ে ওঠে কিন্তু অনেক নানা মণি মুক্তার সমারোহে। আর একজন রাষ্ট্রনায়ক যিনি এই চরিত্রের এই মণিমুক্তাগুলো যা ছোটবেলা থেকে সঞ্চয় করেছেন, রাষ্ট্রের যখন বিরাট বিপদ, তখন তার এই চরিত্রের মণিমুক্তাগুলি কিন্তু তার জন্য রক্ষাবহ হয়ে দেশ জাতিকে রক্ষা করে। তাহলে ওখানে দেখা যাচ্ছে কি, যে একটা ঘটনা, যেরকম ছোটবেলায় আমি এখানে একটা পাখির কথা বলছি, যে এটা আমি অনেক জায়গায় শেয়ার করেছি, সেটা হচ্ছে 12 নভেম্বর আমাদের বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিরাট ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যায়, অনেক। তো ওখানে আমাদের বাড়ি বারান্দার মানি প্ল্যান্টের টবে একটা বুলবুলি পাখি বাসা বেঁধেছিল। তখন সেই পাখিটা, ওই আমরা দেখতাম ও আবার ডিম পেড়ে ওর একটা বাচ্চা হলো, বাসা বেঁধেছে, ও কোথায় ও মানে ডিম পারবে এরকম অবস্থা। তো তখন এর মধ্যে আমাদের বাড়িতে ঝড়ে অনেক মানুষ এসে আশ্রয় নিল। তো আম্মা আমাকে ডাকতে পাঠালে যে তোমার আব্বুকে একটা কাজে রাখছি, খুঁজে বার করো। তা আমি ওনার ঘরে অফিস রুমে খুঁজে পাইনি, খুঁজতে খুঁজতে খুঁজতে, কারণ তখনও কিন্তু ঝোড়ো বাতাস চলছে, তো বারান্দায় তো আর আব্বু থাকবে না, আমাদের খোলা বারান্দা। আগেকার দিনে তো এমন ফ্ল্যাট কালচার ছিল না, খোলা বারান্দা, সামনে বাগান। দেখি আব্বু ওই বুলবুলি পাখিটাকে মৃত, তাকে 2 হাতে এমন করে ধরা, and উনি লিটারালি হি ওয়াজ উইপিং। আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলেন, তারপর সারাদিন কিন্তু উনি খেলেন না। আর উনি বারবার বললেন কি, যে এত লোক বাসায় আশ্রয় নিল আর আমি
বুলবুলি পাখিটার খাঁচাটা ভিতরে নিয়ে গেলেই তো বেঁচে যেত সে। পাখিটা যে ঝড়ে মারা গেল। আমার শৈশবে এটা আমার ভিতরে অনেক দাগ কেটেছিল। তার মানে আমার কাছে ওই এক্সাম্পলটা ছিল একজন রাষ্ট্রনায়ক তিনি হবেন যিনি বৃহৎ সমস্যার পাশাপাশি একটা বুলবুলি পাখির আর্তনাদকেও শুনতে পাবেন। মানে একটা বড় হতে হলে অনেক গভীর চোখ থাকতে হয়। এবং আমরা জানি পশু পাখিকে ভালোবাসা, এগুলো আমরা জানি যে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার সাহাবীরা ওনারা একটা জায়গায় বসেছিল, বসে এটা আমার নানা শোনাতেন গল্পটা, যে বসেছিলেন তখন হঠাৎ আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বললেন যে এখান থেকে উঠে যাও, এখানে আগুন জ্বালিও না। ওরা অনেক রাতে সেই মরুভূমির মধ্যে রাতের বেলায় ওরা আগুন জ্বালাচ্ছিল। বলে কেন? বলে এখানে ওই পোকার ঢিপি আছে, ওরা তো মারা যাবে। এই জন্য এটাই কিন্তু মহত্ব, বড়ত্ব, বিরাটত্ব। এই জায়গাটা আমি মনে হয় তাজউদ্দিন আহমেদ এটা এখনই খুব শিশু সুলভ মনের ছিলেন, ভেরি ক্লিন হার্ট। আর আরেকটা মনে আছে যে আমাদেরকে ইনফ্যাক্ট খুব সাশ্রয়ীভাবে, সহজ সরলভাবে জীবনযাপনের উনি কিন্তু লেকচার দিতেন না, কিন্তু ওনাকে দেখেই আমরা কিন্তু অনুপ্রাণিত হতাম। যেমন উনি ওনার কাপড়টা উনি যখন সময় হতো উনি কাচতেন। আর এটার বর্ণনা একটাই দিচ্ছি যে 1971 সালে যুদ্ধের সময় উনি পণ করলেন যে আমি পারিবারিক জীবনযাপন করব না, কারণ এত রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা তারা পরিবারে বিহীনভাবে থাকছে, আমি তাদের নেতা হয়ে কিভাবে পরিবারের সাথে সময় কাটাই। তো এই জন্য উনি পণ করলেন এবং মন্ত্রিসভার অন্যরাও পণ করেছিলেন, কিন্তু ওনারা যে কোনো কারণে ওনারা পরিবারের সাথে ফিরে যায়। যার ফলে যে ফ্ল্যাটে আমরা থাকতাম, ফ্ল্যাট বাড়িতে, ওখানে একমাত্র আমাদের শৈশব মূলত আমাদের আব্বুই আমাদের সাথে নেই। কারণ যার ফলে অনেক সময় দেখতাম যে আমাদের ফ্ল্যাট নাম্বার ছিল 25, উল্টা দিকে ছিল খন্দকার মোশতাকের ফ্ল্যাট, আমার মনে হয় 27, আর পাশে ছিল নজরুল ইসলামের ফ্ল্যাট 28 নম্বর। এটা আমরা 39 সুন্দরী মোহন রোডে থাকতাম। সে সময় আমরা রেফিউজি, এটা ভারত সরকার থেকে আমাদের একটা থাকার ব্যবস্থা করা হয়। তো মাঝে মাঝে দেখতাম যে আব্বু চলে যাচ্ছে অফিসের ফাইলটা নিয়ে নজরুল ইসলামের বাসায়, কারণ কতদিন দস্তখতের জন্য ওরা আসতে হতো। আর আমরা আব্বু বলে যেতাম, আব্বু আমাদের দিকে একটু মেরে তাড়াতাড়ি লিফট দিয়ে নেমে যেতেন যদি উনি দুর্বল হয়ে যান। মানে এই যে এটার জন্য কিন্তু কি শক্ত মন হতে হয়। তখন আম্মাকে একদল মুক্তিযোদ্ধা এসে বললেন যে ভাবি জানেন তাজউদ্দিন ভাইয়ের কিন্তু খুব জ্বর, শরীর খারাপ, আপনাকে বলেনি? বলে তো তাজউদ্দিন তো কোনো আমার সাথে কোনো যোগাযোগ নেই। তা আম্মা আমাদেরকে বলি যে তোমার আব্বুকে বললে তো দেখা যাবে না, আমার তো রিমির জন্মদিন, আমার ছোট বোনের জন্মদিন, বলে যে চলো এই সুযোগে দেখে আসি আমার আব্বুকে। তা আমাদের সাথে রতন ভাই, উনি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি, উনি, আমি, রিমি, আম্মা আর বদরুন্নেস আহমেদ, যার নামে এখন বদরুন্নেসা কলেজ। তো আমরা তখন গেলাম থিয়েটার রোডের বাড়িতে। তারপর যে দেখি কি আব্বু নেই আমার অফিসে, পাশের রুমে উঠে দেখি আব্বু নেই। তখন দেখি বাথরুম থেকে একটা খুচখুচ কাপড় কাচার শব্দ। তারপরে আমরা দেখি বাথরুমের দরজাটা আধা খোলা। একটু যখন আমরা উকি দিই লাইট জ্বালা, দেখি ওইখানে আব্বু বসে উনি ওনার একমাত্র শার্টটা কেচে দিচ্ছেন, কারণ পরদিন সেনেটর কেনেডি আসবে, ওই সময় ওনাদের রেফিউজি ক্যাম্পে নিতে হবে। আর উনি যখন, আমার এখনো মনে আছে, এরকম করে তাকালেন একটু হয়ে লজ্জা পেয়ে যাওয়ার মতো যে ধরা পড়ে গেছে। তাহলে আম্মা বলে কি করছো তুমি? আমার এখন মনে, তুমি কি করছো? তোমার জ্বর, তুমি এখানে কাপড় কাচ্ছো? তাহলে আম্মা অন্যদিকে দেখে বলে আপনাদের জন্য কাজ করছো, ওর একটা শার্ট, আপনারা কেউ খেয়াল রাখছে না যে একটা
শার্ট, একই লোক একটা শার্ট ধুয়ে আবার পরছে। আর ওনার আব্বুর সাদা গেঞ্জিটা রক্তে লাল, ওনার একটা ফোড়াও হয়েছিল বুকে। তখন ওইটা, আমরা তো ছোট, তো ওই মেসেজটা কি, যে জনগণের নেতা হতে হলে সবকিছু দিয়ে নেতা হতে হয়, কিছু পাওয়ার জন্য না। এটা আরেকটা লেসন। তো এইভাবে আমার জীবনে টুকরো টুকরো এই লেসনগুলি আমি পরে আরো বড় হয়ে বুঝেছি যে না, হঠাৎ করে যখন তিনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন, তার তো অলরেডি তার ক্যারেক্টারটা ওয়েল ডেভেলপড। তিনি এই জন্যই বলতে পেরেছিলেন যে মিসেস গান্ধী, এই যুদ্ধ আমাদের যুদ্ধ, আমরা চাই না ভারত আমাদের এই যুদ্ধ করে দেবে। এই যুদ্ধে আমরা লড়বো, আপনারা অ্যালাইড বাহিনী হিসাবে, মিত্র বাহিনী হিসাবে আমাদের সহায়তা করবেন, তা হবে সমানে সমানে, সমতার সাথে। এবং দেখেন, তার প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম ভাষণেই উনি বললেন যে আজকে আমরা বন্ধু রাষ্ট্রের কাছে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে অস্ত্র চাইছি, আমাদের রেফিউজি ভাই বোনদের জন্য যে খাদ্য বাসস্থান চাইছি, তা অন্য কোনো রাষ্ট্রের পদানত হবার জন্য নয়, অন্য কোনো রাষ্ট্রের গোলামির জন্য নয়। তো এই জিনিসটাই আজকে বাবা মাকে চিন্তা করতে হবে, আপনাদের বাচ্চাদেরকে তারা যেন কি ভবিষ্যতে তারা কি হবে এটা নির্ণয় করে আজকে তারা কোন পরিবেশে বড় হচ্ছে। আমরা কি তাদেরকে সময় দিচ্ছি? প্রতিদিন গল্প বলতে হবে। আমার আব্বু কিন্তু আমাদের সাথে গল্প বলতেন। উনি যখন জেলে দীর্ঘকালের জন্য চলে যান, আমার বয়সটা 5-6 বছর, কিন্তু আমার মনে আছে আব্বু ওয়াজ অ্যান অ্যামেজিং স্টোরি টেলার। এর ফলে আমি যদি একটা কবিতা বইটা লিখেছি, আমার মনে হয় সেটার বীজও তো ওইখান থেকে এসছে। কারণ এখন মডার্ন সায়েন্সে বলে প্রতিদিন যদি বাচ্চাদেরকে মোবাইল ফোন না দিয়ে যদি 10 মিনিট আপনারা বই পড়ে শোনান, বই পড়লে বাচ্চাদের নিউরন সেলগুলো ডেভেলপ করে, আর আপনার ব্রেনটা সতেজ হয়, কাজ করে, তার কল্পনা শক্তি বিকশিত হয়। এই যে বাচ্চাদের ADHD বা টেনশন ভাব, এটাও কমে যায়, আর আপনার সাথে একটা গভীর বন্ধন হবে। তো এটা খুবই জরুরি। তো এরকম ছোট কথার শেষে আমি আর সময় নেব না। এগুলো আমার টুকরো কথার, টুকরো স্মৃতির মণিহার। এই খণ্ড খণ্ড স্মৃতি দিয়ে আমি আমার জীবনে যে মুক্তার মালাটা গেঁথেছি, সেটা আমার সামনে চলাকে সবসময় দিক নির্দেশনা করে। আর আজকে আমি এখানে এসেছি, তাজউদ্দিন আহমেদ তাদের আলোর মতো মানুষ ছিলেন, এবং আপনারা আমাকে এই সুযোগটা করে দিয়ে আমাকে আলোকিত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অশেষ 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 ধন্যবাদ।